একটা প্রশ্ন। তো এই প্রশ্নের মধ্যে কি বলতেছে, 1 সেন্টিমিটার ব্যাস এবং 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, চিত্র আঁকার চেষ্টা করি। চিত্র, তাহলে এই হচ্ছে আমাদের একটা তোমার হ্যাঁ, একটা চিত্রের মধ্যে আছে চিত্র। তো চিত্রটা যদিও আমাদের হচ্ছে দিতেও পারতো, চিত্রটা নাও দিতে পারতো, কারণ চিত্রের পুরো ব্যাখ্যা আমাদের কিন্তু এখানের মধ্যে দিয়ে দিছে। তাহলে খেয়াল করবা, সরল দোলক আঁকি আমরা। এই হচ্ছে সরল দোলক, যদিও চিত্রটা কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল, চিত্রটা প্রশ্নের মধ্যে। আচ্ছা, তো সরল দোলক খেয়াল করবা একটু মন দিয়ে। তাহলে এই আমার সরল দোলক, এভাবে। তো এই জায়গায় আমার একটা বব আছে, যে এই জায়গায় দিস ইজ আমার বব, এই হচ্ছে আমাদের বব। আচ্ছা, তো আমরা আমাদের বলা আছে যে ববের ভর আমার দেওয়া আছে 100 গ্রাম, ভালো কথা। ববের ব্যাস দেওয়া আছে 1 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, 0.1 সেন্টিমিটার, ভালো কথা। আর সুতার দৈর্ঘ্য আমার দেওয়া আছে 99.5 সেন্টিমিটার, সুতার দৈর্ঘ্য। তাহলে সুতার দৈর্ঘ্যকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করলাম, 99.5 সেন্টিমিটার। আর দেখো ব্যাস আমার দেওয়া আছে 1 সেন্টিমিটার, ববের ব্যাস। তাহলে ববের ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করলাম, দ্যাট ইজ 0.5 সেন্টিমিটার। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দেখো ববের ব্যাসার্ধ হচ্ছে 0.5 সেন্টিমিটার। আচ্ছা, তো এবার আমরা যদি বলি যে একেবারে কিনারা থেকে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্বকে কিন্তু আমরা খেয়াল করবা, ববের কেন্দ্র থেকে এইটুকু দূরত্বকে কিন্তু আমরা বলি কার্যকর দৈর্ঘ্য, এবং কার্যকর দৈর্ঘ্যকে কিন্তু আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করি। তাহলে সেই কার্যকর দৈর্ঘ্যের মানটা কত বলতো, সুতার দৈর্ঘ্য, দিস ইজ সুতার দৈর্ঘ্য 99.5 সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধ 0.5। তাহলে এখান থেকে আমার আসবে কত বলতো, 99.5 আর 0.5 কে যোগ করলে আসবে হচ্ছে 100। তাহলে 100 সেন্টিমিটার, আর 100 সেন্টিমিটার মানে আসলে 1 মিটার। তাহলে খেয়াল করবা, বড় হাতের এল বা কার্যকর দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম হচ্ছে 1 মিটার। বোঝা গেল ব্যাপারটা? কার্যকর দৈর্ঘ্য মানে এখান থেকে এইটুকু দূরত্ব, পুরাটা ববের কেন্দ্র থেকে সুতার এই যে ঝুলন বিন্দু যে দূরত্ব, দ্যাট ইজ আমার কি বলতো, এটা হচ্ছে আমার তোমার কি বলতো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, যাকে আমরা 100 সেন্টিমিটার বলতেছি। খুব কি কঠিন লাগছে? না, কঠিন লাগে নাই। এরপরে বলছে, আচ্ছা এরপরে বাকিটুকু পরে পড়ি, ফার্স্ট প্রশ্নটা সলভ করি যে ববের সর্বোচ্চ কৌণিক বেগ কোথায়, কত। ওকে, আচ্ছা, তো এর মধ্যে বলে দেওয়া ছিল যে আমরা এই ববটাকে ধরে একটু বাঁকাবো। হ্যাঁ, আচ্ছা, এটা একটু মুছে ফেলি, এটা এই ক্যালকুলেশনটা করছো না, এটা তো মুছে আমি, আচ্ছা এইখানে দেখো ববটাকে ধরে আমরা এভাবে করে বাঁকাই ফেলছি। হ্যাঁ, আমরা এই ববটাকে ধরে এভাবে করে বিচ্যুত করে ফেলছি। খেয়াল করে দেখো, আমরা ববটাকে ধরে একটু বাঁকা করছি। আচ্ছা, এটা মুছে ফেললাম। হ্যাঁ, বড় হাতের এল যে 1 সেন্টিমিটার, সরি 1 মিটার, তা তো বুঝছো না, বড় হাতের এল এখান থেকে লিখি। তাহলে বড় হাতের এল মানে কার্যকর দৈর্ঘ্য, দ্যাট ইজ সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, 99.5 সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ 0.5, দুটো যোগ করলে আমি পাবো 100 সেন্টিমিটার। আর 100 সেন্টিমিটার মানে আসলে কত মিটার বলতো, 1 মিটার। দিস ইজ আমার কি বলতো, কার্যকর দৈর্ঘ্য। আচ্ছা, তো আমরা এই ববটাকে ধরে এভাবে করে হালকা বিচ্যুত করলাম। তো আমাদের এই মানটা দেওয়া ছিল 4 ডিগ্রি, এইটুকু মান। এইটুকু মান আমার দেওয়া ছিল হচ্ছে কত বলতো, 4 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই ববটাকে ধরে আমরা হালকা বাঁকাই ফেললাম। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করবা, এবার একেবারে লোয়ার পয়েন্টটা দেখো একটু মন দিয়ে, একেবারে লোয়ার পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ভূমি। একেবারে লোয়ার পয়েন্টটা, এটাকে কিন্তু আমরা ভূমি বলি, বা একেবারে লোয়ার পয়েন্ট, বা আরো ভালো করে বললে, এক সেকেন্ড দাঁড়াও, আরো ভালো করে বললে, হ্যাঁ, একেবারে লোয়ার পয়েন্টটাকে কিন্তু আমরা ভূমি বলি, একেবারে লোয়ার পয়েন্টটা। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করবো তো এই পয়েন্টে ববটা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, উচ্চতায়। তাহলে কতটুকু উচ্চতা আছে, কতটুকু উচ্চতা, তো এইটুকু উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে দেখো মাটি থেকে কতটুকু উচ্চতা, মানে একেবারে ববের লোয়ার প্রান্ত, এটাকে আমরা ভূমি বলি। তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে। বোঝা গেল ব্যাপারটা? এইটুকু আমি বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু কিন্তু আমরা আশা করি বুঝতে পারছি। এবার একটু খেয়াল করো মন দিয়ে, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা দাগ দিলাম, খেয়াল করো, একটা আনুভূমিক বরাবর লাইন টানলাম। লাইন টানলে সেটা এই পয়েন্টে ছেদ করলো। আচ্ছা, তো আমি এখন বের করতে চাই এখান থেকে এইটুকুর দূরত্ব বের করতে চাই, এখান থেকে এইটুকু। ওকে, তাহলে এখান থেকে এইটুকুকে আমি ধরলাম হচ্ছে, খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকুকে আমি ধরলাম হচ্ছে এক্স। ওকে, আচ্ছা, তো এই এক্স এর ভ্যালু আমি একটু বের করতে চাচ্ছি, এই এক্স এর ভ্যালুটা কত। আচ্ছা, মানে এই ববটাকে ধরে আমি এখানে সরাইছি, এখান থেকে এখানে সরাইছি, এখান থেকে এখানে সরানো, এই যে এইটুকু আমি ধরলাম এটা, আর এইটুকু ধরলাম এক্স, এই এক্স এর ভ্যালু আমি বের করতে চাচ্ছি। তাহলে বের করতে কি আমরা পারবো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো বের করতে। খেয়াল করে দেখো, এই পাশে ছোট্ট করে ত্রিভুজ আঁকি, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে এই যে ছোট্ট ত্রিভুজটা, এই যে ছোট্ট ত্রিভুজটা, ওকে, তাহলে একটু দেখো একটু মন দিয়ে, সেটা হচ্ছে এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজের এইটুকু হচ্ছে আমার এক্স, দিস ইজ আমার এক্স। আচ্ছা, আর এইটুকু খেয়াল করবা, এখান থেকে ববের কেন্দ্র, তাহলে দেখো এই গোড়া থেকে যেটা এটা হচ্ছে একেবারে কি বলে এটাকে,
ঘূর্ণন বিন্দু বা আমরা বলতে পারি অক্ষ, অক্ষ থেকে ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলি কার্যকর দৈর্ঘ্য, বড় হাতের এল দিয়ে প্রকাশ করি। তাহলে এখান থেকে এইটুকু কিন্তু আমরা বড় হাতের এল বা কার্যকর দৈর্ঘ্য বলতে পারি। যেখানে আবার এইটুকু হচ্ছে আমার 4 ডিগ্রি, এইটুকু আমার 4 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করবা, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কিন্তু বের করতে পারবো। এক্স এর ভ্যালু কিভাবে? আমরা যদি এখানে কজ অ্যাপ্লাই করি, কজ কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, তাহলে অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব, বাদ বাকিটা ভূমি। তাহলে এই যে ভূত আর অতিভুজটা হচ্ছে আমার এল। তাহলে এখান থেকে একটু কষ্ট করে আমরা এক্স বের করতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু এল এর ভ্যালু 1, তাহলে 1 cos 4 ডিগ্রি, তাহলে 1 cos 4 ডিগ্রি, এল এর ভ্যালু হচ্ছে 1 মিটার, এল এর ভ্যালু 1। তাহলে এক্স এর ভ্যালু বের করলাম cos 4 ডিগ্রি। আচ্ছা, তাহলে একেবারে লোয়ার পয়েন্টে সেটাটাকে আমরা মানে এই বরাবর ধরে আমরা ভূমি। তাহলে ভূমি থেকে এইটুকু উচ্চতা আসলে এইচ, খেয়াল করবা, ভূমি থেকে এইটুকু উচ্চতা আসলে এইচ, যে এইটুকু উচ্চতা আসলে আমি এইচ ধরি, এইচ। আচ্ছা, তাহলে এইটুকু যদি এইচ হয় তাহলে আমাকে বলো তো, খেয়াল করবা, এখান থেকে এইটুকু কিন্তু আমার বড় হাতের এল। হ্যাঁ, তাহলে বড় হাতের এল থেকে যদি আমি এক্সটা বাদ দিই তাহলে আমি কি এই কালোটুকু পাবো না? খেয়াল করে দেখো তো মন দিয়ে, কালোটুকু পাবো না? এই যে কালোটুকু, আমি একটু ডটের দিয়ে প্রকাশ করি, এই কালোটুকু পাবো না? মানে দেখো তো, এখান থেকে এইটুকু, হ্যাঁ, এখান থেকে এইটুকুই তো আসলে এইচ, তাই না? তাহলে আসলে এখান থেকে এইটুকুই তো আমার এইচ। তাহলে এই যে এইচ আমরা পাবো কিভাবে? পুরোটা হচ্ছে আমার এল, এল থেকে আমি যদি এক্সটা বাদ দিই তাহলে আমি আসলে এখান থেকে এইটুকু পাবো যা আমার এইচ এর সমান। বুঝা গেল? তাহলে এখান থেকে আমি এইচটা পেয়ে গেলাম। তাহলে এইচ ইকুয়াল টু এল মাইনাস এক্স, যেখানে এল মানে কত? এল মানে 1 মিটার। তাহলে 1 মিটার মাইনাস এক্স কত? এক্স মানে হচ্ছে cos 4 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখান থেকে আমাকে একটু কমেন্টে জানাও তো যে এইচ এর ভ্যালুটা কত আসবে। 0.00, খেয়াল করে দেখো, 0.002। তাহলে এই হচ্ছে আমার এইচ এর ভ্যালু। হ্যাঁ, 0.002 মিটার, লিখে নাও একটু দেখি, 0.0024 এইচ এর ভ্যালু, 0.0024 এক্স, হ্যাঁ 0.0024 ভালো হয়, 2435, তাহলে সবচেয়ে ভালো হয় এই মানটা। যত বড় মান নিবা তত পারফেক্ট রেজাল্ট পাবা, তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, তো এবার কি হয়েছে খেয়াল করো। এবার একটু দেখবা যে আমি এটাকে এখান থেকে ডানে সরাইছি, বুঝছো? এখান থেকে আমি বামে সরাইছি, বুঝছো? ওকে, সর্বোচ্চ কতটা বামে সরালাম দেখো একটু মন দিয়ে। সর্বোচ্চ কি লাল পরিমাণ বামে সরালাম না? লাল, নিচের লাল দৈর্ঘ্যটুকু বামে সরালাম না? দেখো তো একটু মন দিয়ে, নিচের লাল দৈর্ঘ্যটুকু। তাহলে খেয়াল করো, আমি এই ববটাকে বামে সরাচ্ছি, তো সর্বোচ্চ কতটা বামে সরালাম? লালটুকু না? তাই এই লালটুকুকে বলা হয় বিস্তার, যাকে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করি, তাকে বলা হয় বিস্তার, এই লাল অংশটুকু। ব্যাপারটা বুঝতেছো? মানে যে এখান থেকে এইটুকুকে আমি বিস্তার বা বড় হাতের এ দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, এই ববটাকে ধরে আমি বাম দিকে সরালাম, তাহলে সর্বোচ্চ বাম দিকে যতটুকু সরালাম তা হচ্ছে আমার বিস্তার বা বড় হাতের এ। ঠিক আছে? আচ্ছা, এই নিবে আমরা জানি যে বিস্তার অবস্থায় বেগ শূন্য হয়, বা একেবারে পিক পয়েন্টে আমি নাম দিই, এই পয়েন্টে নাম দিলাম বি পয়েন্ট, এই পয়েন্টে নাম দিলাম সি পয়েন্ট। তাহলে একেবারে পিক পয়েন্টে মানে বি পয়েন্ট, একেবারে চূড়ার পয়েন্ট, একেবারে চূড়াতে বেগ কত হয় বলতো? বেগ 0 হয়। তাহলে একেবারে চূড়াতে হচ্ছে বেগ 0 হয়। তাহলে একেবারে চূড়ার পয়েন্টে আমার কিন্তু সমস্ত শক্তি থাকে বিভব শক্তি, কারণ একেবারে চূড়াতে কিন্তু উচ্চতা থাকে, হাইট থাকে, এইচ হাইট থাকে। তাহলে এইচ হাইটের কারণে এই বি পয়েন্টে, এই যে বি পয়েন্টে কিন্তু আমার শুধুমাত্র বিভব শক্তি থাকবে। তাহলে আমরা জানি শক্তি সংরক্ষণশীল, তাহলে আমি বলতে পারি বি বিন্দুতে টোটাল এনার্জি মানে মোট শক্তি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এই পয়েন্টটাকে সি বিন্দু বলতেছি, তাহলে সি বিন্দুতে টোটাল এনার্জি, এটা কিন্তু সমান। তাহলে বি বিন্দুতে মোট শক্তি ইজ ইকুয়াল টু সি বিন্দুতে মোট শক্তি সমান আমি বলতে পারি, রাইট? আচ্ছা, তাহলে খেয়াল করবা, বি বিন্দু এইচ উচ্চতায় হচ্ছে বি বিন্দু অবস্থান করতেছে, এই যে এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টটা কিন্তু এইচ উচ্চতায় অবস্থান করতেছে। তাহলে এইচ উচ্চতায় অবস্থান করলে বি বিন্দুতে সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি, দ্যাট ইজ mgh বলতে পারি, ইজ ইকুয়াল টু। এবার দেখো সি বিন্দু মানে এই পয়েন্টটা মানে ভূমিতে, দিস ইজ ভূমি বা আমরা বলতে পারি বেস লাইন। তাহলে ভূমি, এই যে এই পয়েন্ট হচ্ছে ভূমি, তাহলে ভূমিতে কিন্তু কোনো কি নাই, ভূমিতে কিন্তু কোনো বিভব শক্তি থাকে না, তাহলে সমস্ত শক্তি গতি শক্তি। তো দেখো এই ববটা কিন্তু এভাবে করে দুলতেছে, এইভাবে করে বামে ডানে দুলতেছে, বামে ডানে। তো এরকম দোলায়মান অবস্থায় আমি ধরলাম যে ওমেগা কৌণিক বেগে এই সি বিন্দুকে সে পাস করতেছে, ওমেগা কৌণিক বেগে। তাহলে ওমেগা কৌণিক বেগে সে সি বিন্দুতে কাজ করতেছে, কারণ আমাকে কৌণিক বেগই বের করতে বলছে, কৌণিক বেগ। তো আমি ধরলাম এভাবে ববটা চুইং করে দুলতেছে, তো দুলার সময় সি বিন্দুকে সে ওমেগা কৌণিক বেগে অতিক্রম করতেছে, ওমেগা কৌণিক বেগে সে সি বিন্দুকে অতিক্রম করতেছে। তাহলে সি বিন্দুতে একটা কৌণিক গতিশক্তি পাওয়া যাবে, সেই কৌণিক গতিশক্তি হচ্ছে আমার হাফ এম এর জায়গায় লিখতে হবে আই, জড়তার ভ্রামক, বেগের জায়গায় লিখতে হবে হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে হাফ আই ওমেগা স্কয়ার। তো লেখা নাও হাফ আই ওমেগা স্কয়ার, কারণ সি বিন্দুতে সে একটা ঘূর্ণন ভাবে যাচ্ছে, এরকম করে চুইং করে ঘুরতেছে, তো সি বিন্দুকে সে আসলে ঘোরার মতন করে অতিক্রম করতেছে, এভাবে ঘোরার মতন করে ওমেগা কৌণিক বেগে অতিক্রম করতেছে, তাই কৌণিক গতিশক্তি নিয়ে আমি কাজ করতেছি, হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, কারণ যেহেতু আমরা কৌণিক বেগ চাইছি এই জন্য কৌণিক গতিশক্তি লিখছি। তাহলে এবার কথা হচ্ছে এখানে বাম পাশে আমার mgh, বাম পাশে হচ্ছে আমার mgh ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারি খেয়াল করবা, হাফ লিখলাম, হাফ আই মানে হচ্ছে জড়তার ভ্রামক,
তো খেয়াল করো, এই পয়েন্টে বাধা সুতার মাধ্যমে, তাহলে খেয়াল করবা এই যে সুতার মাধ্যমে এই পয়েন্টে বাধা, এই পয়েন্টে দিস ইজ ঘূর্ণন অক্ষ, ও বিন্দু ঘূর্ণন অক্ষ, বুঝছো? আর এই পয়েন্টে একটা বস্তুকণা বাধা, এই বস্তুকণার ভর আমরা জানি, এই বস্তুকণার ভর, এই বস্তুকণার ভর আমার দেওয়া আছে এই যে 100 গ্রাম, দিস ইজ ভর 100 গ্রাম। তাহলে ববের ভর এম হচ্ছে আমার 100 গ্রাম, তাহলে 100 গ্রাম হচ্ছে আমার ববের ভর। 100 গ্রাম মানে তুমি 1000 দিয়ে ভাগ দাও, 1000 দিয়ে ভাগ দিলে 0.1 কেজি আসবে, তাহলে ববের ভর হচ্ছে 0.1 কেজি। তাহলে এই যে ববের ভর স্মল এম, এই ববটা হচ্ছে এই ও বিন্দুর ঘূর্ণন অক্ষের সাপেক্ষে সে হচ্ছে এইভাবে করে রোটেট করতেছে, ওমেগা কৌণিক বেগে সে রোটেট করতেছে। তাহলে তার জড়তার ভ্রামক হবে যে কোনো বস্তুকণার জড়তার ভ্রামক, এখানে হচ্ছে এম হচ্ছে বস্তুকণা, এই হচ্ছে আমার এম হচ্ছে আমার বস্তুকণা এম, এম বস্তুকণার জড়তার ভ্রামক হবে হচ্ছে I = mr স্কয়ার, তাহলে m * r স্কয়ার। আর মানে কি? আর মানে হচ্ছে ঘূর্ণন বিন্দু, যে এই বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে সুতার মাধ্যমে এই ববটা রোটেট করতেছে, তাহলে এই বস্তুটা দেখো, এই বস্তুকণার জড়তার ভ্রামক mr স্কয়ার লিখবো, বস্তুকণার ভর * r স্কয়ার। আর মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর কেন্দ্রের দূরত্ব, তাহলে ঘূর্ণন বিন্দু থেকে বস্তুর কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমার mr স্কয়ারের r, যে rটা আমার কার সমান বলতো, যে mr স্কয়ারের r, এই যে mr স্কয়ারের r, যেখানে rটা আমার কার সমান বলতো, এই rটা হচ্ছে আমার কার্যকর দৈর্ঘ্যের সমান, কারণ এখান থেকে এইটুকু হচ্ছে আমার কার্যকর দৈর্ঘ্য, দ্যাট ইজ বড় হাতের L, তাহলে এখানে হচ্ছে আমরা m * বড় হাতের L স্কয়ার লিখতে পারবো, ml স্কয়ার। তাহলে এইটা লেখা হলো আমরা I এর জায়গায়, I মানে জড়তার ভ্রামক m l স্কয়ার লিখতে পারবা। আর এখানে হচ্ছে আমার ওমেগা স্কয়ার, এই ওমেগার মানটা বের করতে বলছে, তাহলে এখান থেকে তো খুবই সোজা, m কাটা, m কাটা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে কষ্ট করে তোমার ইয়ার মানটা বের করবো, ওমেগার মানটা বের করবো। তাহলে 2gh = l স্কয়ার ওমেগা স্কয়ার, l স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা তোমার ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে তোমার 2gh/l স্কয়ার। তাহলে এখান থেকে ওমেগার মানটা বের করতে পারবা, এখান থেকে ওমেগার মানটা, এখান থেকে ওমেগার মানটা রুট ওভার করলে, তাহলে এখান থেকে আমি লিখি উপর থেকে, তাহলে অতএব ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh বাই কত বলতো, বাই হচ্ছে l স্কয়ার, বাই l স্কয়ার। তো সব মান তুমি জানো, এখান থেকে ওমেগার মান বের করতে পারবা 2 2 g 9.8, তো g এর ভ্যালু তুমি 9.8 বসাবা, g এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বসাবা, h এর ভ্যালু তুমি জানো, এই যে h, দিস ইজ আমার h, তুমি কষ্ট করে বের করছো। l এর ভ্যালু তুমি জানো, l মানে কার্যকর দৈর্ঘ্য, সে কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এই 1 মিটার তুমি বসাবা। তো এই মানগুলো ইনপুট দিয়ে তুমি ওমেগার মানটা রেডিয়ান পার সেকেন্ড এককে পাবা। তো বলো মানটা কত আসলো, এবং সেটাই হচ্ছে আমার উত্তর, ওমেগা মানে কৌণিক বেগ। বলো কত আসছে, যে এই বিন্দুতে মোট শক্তি আর এই বিন্দুতে মোট শক্তি সমান হবে, কারণ শক্তি সংরক্ষণশীল। বি বিন্দুতে কোনো বেগ থাকে না, কারণ বি বিন্দু একেবারে পিক পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট, চূড়ার পয়েন্ট। তো চূড়ার বিন্দুতে কোনো ভেলোসিটি থাকে না, মানে v = 0। তাহলে চূড়ার বিন্দুতে সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি, দ্যাট ইজ mg * উচ্চতা, এখানে mg * উচ্চতা লিখছি, বুঝছো? তারপরে হচ্ছে সি বিন্দু হচ্ছে ভূমিতে অবস্থান করতেছে, ভূমিতে, তাহলে সি বিন্দুটা ভূমিতে অবস্থান করতেছে ভূমি বরাবর, তাহলে যেহেতু ভূমি বরাবর অবস্থান করতেছে, ভূমি বরাবর কোনো উচ্চতা থাকে না, তাই সি বিন্দুতে কোনো বিভব শক্তি থাকে না। আর সি বিন্দুকে এই ববটা এভাবে ঘুরে ঘুরে অতিক্রম করতেছে, মানে তার একটা ঘূর্ণন বেগ আছে। তাহলে সি পয়েন্টে যে ঘূর্ণন বেগ বা ওমেগা আছে, এই ঘূর্ণন বেগের কারণে ঘূর্ণন গতিশক্তি ½ I ওমেগা স্কয়ার। এটা না জানলে আসলে চ্যাপ্টার 4 পড়ো, ঠিক আছে? এটা না জানলে ½ I ওমেগা স্কয়ার ঘূর্ণন গতিশক্তি, দেন ক্যালকুলেশন, বাদ বাকিটুকু জান ক্যালকুলেশন, ঠিক আছে? এটা না বুঝলে আগের ক্লাস করো, নাহলে বুঝতে পারবো না, ঠিক আছে? মাঝখান দিয়ে ইতিহাসও বোঝা যায় না, আর এটা তো ফিজিক্স। আচ্ছা, তো এবার আমরা সামনে আগাই, সামনে। তো এবার আমরা হচ্ছে তোমার এরপরের ব্যাখ্যা তোমায় স্লোলি দেখাইছি, তাও যদি না বুঝো তাহলে আগের ক্লাস করো নাই বলেই তুমি বুঝতে পারো না, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, বুঝতে পারবা? বলো। তো এবার আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথটা, সাম্য অতিক্রম করার সময় হঠাৎ সুতা ছিঁড়ে গেলে তা ঝুড়িতে পড়বে কিনা। এই ম্যাথটা আসলে আমাদের আউট অফ সিলেবাসের কনসেপ্ট, কিন্তু করে ফেলি যেহেতু পরীক্ষায় আসতে পারে না, মানে অল্প অল্প কনসেপ্ট আউট অফ সিলেবাসের, তো করে ফেলি। তো এখন আমাদের কি বলতেছে, খেয়াল করো মন দিয়ে। আমাদের বলতেছে এই হচ্ছে আমাদের বব, এই যে বব, এই হচ্ছে আমাদের বব, খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের বব, ববটা এরকম বাঁকা ছিল, ববটা এরকম বাঁকা ছিল। অতঃপর আমি এই ববটাকে ছেড়ে দিছি, তাহলে যখন আমি ববটাকে ছেড়ে দিছি তখন সে এরকম করে সাম্যতে আসবে। সাম্যতে মানে একেবারে যে এটাকে আমরা বলি সাম্য অবস্থা, তখন সে সাম্যতে আসার চেষ্টা করবে। এই ববটাকে যখন আমরা ছেড়ে দিছি তখন সে সাম্যতে আসার চেষ্টা করবে। তাহলে দিস ইজ হচ্ছে আমার সাম্য, খেয়াল করে দেখো, এই হচ্ছে আমার সাম্য। আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমরা ববটাকে ছেড়ে দিছি, দেখো একটু মন দিয়ে, এই জায়গা থেকে ববটাকে আমি ছেড়ে দিছি, তাহলে সে হচ্ছে এখান থেকে দেখো এই যে এই লেভেলে আসছে, মানে সাম্যতে আসছে, সাম্যতে। তাহলে যখন সাম্যতে আসছে,
সাম্যতে তার একটা ঘূর্ণন বেগও আছে, ওমেগাও আছে, আবার তার একটা তোমার হচ্ছে স্পর্শকীয় বেগও আছে, মানে ভিও আছে। তাহলে খেয়াল করবা, তার একটা স্পর্শকীয় বেগ বা ভিও আছে, বুঝছো? স্পর্শকীয় বেগ আছে, আবার তার একটা ওমেগাও আছে। ওমেগা, দিস ইজ আমার ওমেগা, কৌণিক বেগও আছে। তাহলে কৌণিক বেগও আছে, এই যে কৌণিক বেগ ওমেগা, আবার হচ্ছে ভিও আছে, ওমেগাও আছে, আবার বেগও আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এটা হচ্ছে সাম্যবিন্দু। সাম্যবিন্দুতে আমি বকটাকে এখান থেকে ছাড়ছি, সেটা সে এখান থেকে আস্তে 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 করে এই জায়গায় আসছে, এই জায়গায়। তাহলে এটা হচ্ছে তার সাম্যবিন্দু, বুঝছো? তাহলে সাম্যবিন্দুতে তার হচ্ছে ভেলোসিটি আছে, স্পর্শকীয় বেগ আছে, আবার একটা ওমেগাও আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই বেগের ভ্যালু আমি বের করতে পারবো কিভাবে? এটা আমার সাম্যবিন্দু, সাম্যবিন্দুতে বেগ হয় ম্যাক্সিমাম, পড়ছিলাম আমরা প্রথম লেকচারে, সেকেন্ড লেকচারে। তাহলে সাম্যবিন্দুতে বেগের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, তাহলে অবশ্যই সাম্যবিন্দুতে ওমেগার কি পাওয়া যাবে? ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা জানি ভি ম্যাক্স ইকুয়াল টু, খেয়াল করবা, ভি ম্যাক্স ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি ভি ইকুয়াল টু ওমেগা এ, ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা, বা এখানে ওমেগা ম্যাক্স এ লিখতে পারো। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, ম্যাক্সিমাম বেগের ফর্মুলা, ম্যাক্সিমাম বেগ বের করার ফর্মুলা, যেখানে এ মানে বিস্তার। তাহলে খেয়াল করবে একটু মন দিয়ে, ভি ম্যাক্স আমরা বের করতে চাই, তাহলে ফর্মুলা ওমেগা। তাহলে ওমেগার ফর্মুলা হচ্ছে ওমেগা 2 পাই বাই ক্যাপিটাল টি। ওমেগার ফর্মুলা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি। তো দেখে নাও, এখানে ওমেগার ফর্মুলা হচ্ছে ওমেগা মানে 2 পাই বাই হচ্ছে ক্যাপিটাল টি, লিখে নাও 2 পাই বাই ক্যাপিটাল টি। আর এ মানে হচ্ছে বিস্তার, তো খেয়াল করবা এ মানে তুমি সাম্য থেকে কতটা বামে সরাইছিলা, সাম্য থেকে। এ মানে তুমি সাম্য থেকে কতটা বামে সরাইছিলা, দ্যাট ইজ আমার এ, বুঝছো ব্যাপারটা? এই লাল অংশটুকু সাম্যের সাপেক্ষে তুমি কতটা বামে সরাইছিলা, এইটুকু হচ্ছে তোমার কি বলতো? এ, বুঝে গেল? আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 4 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি, হ্যাঁ। আর এখান থেকে এইটুকু হচ্ছে আমার তোমার সুতার দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য বড় হাতের এল। তো একটু জ্ঞান বুদ্ধি থাকলে এখান থেকে তুমি বড় হাতের এর মান বের করতে পারবা। সেই বড় হাতের এর মান আসবে হচ্ছে এল সাইন 4 ডিগ্রি, বড় হাতের এল মান আসবে হচ্ছে এল সাইন 4 ডিগ্রি। এখানে তুমি সাইন অ্যাপ্লাই করো, সাইন এখানে সাইন অ্যাপ্লাই করো, তাহলে এইটা আসবে এ ইকুয়াল টু এল সাইন 4 ডিগ্রি। তাহলে এখান থেকে এ মানে বিস্তার, সেই বিস্তারের ভ্যালু আসবে হচ্ছে এল এর ভ্যালু 1 সাইন 4 ডিগ্রি। তো সাইন 4 ডিগ্রি এখানে বসায় দাও, এর ভ্যালু হচ্ছে তোমার সাইন 4 ডিগ্রি বা সাইন 4 ডিগ্রি, বুঝে গেল? তাহলে সাইন 4 ডিগ্রি আমরা বুঝতে পারলাম, ওকে। তাহলে সাইন 4 ডিগ্রি, তাহলে এখান থেকে টি মানে হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কালের ফর্মুলা আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা জানি দোলনকালের ফর্মুলা। তাহলে 2 পাই, তাহলে 2 হচ্ছে পাই হচ্ছে 3.1416, তাহলে 3.1416 রুট ওভার এল মানে হচ্ছে তোমার কার্যকর দৈর্ঘ্য, দ্যাট ইজ 1 মিটার, ডিভাইড বাই জি হচ্ছে 9.8। তো এখান থেকে টি বের করতে পারবা, টি মানে হচ্ছে তোমার ওই পর্যায়কাল বের করতে পারবা। তাহলে এখান থেকে পর্যায়কাল কত আসে? পর্যায়কালের ভ্যালু কি 2.007 সেকেন্ড আসবে। দেখো তো পর্যায়কালের মান কি এত আসে, 2.00 এটা আসে 2.007 সেকেন্ড, মেবি এটাই আসবে। এই যে পর্যায়কালের ভ্যালু, তাহলে এই মানটা আমি এখানে বসাই দিব, তাহলে ভি ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে যাব। এখান থেকে ম্যাক্সিমাম বেগ ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি কত? ক্যাপিটাল টি হচ্ছে 2.007, 2.007 হচ্ছে আমার ক্যাপিটাল টি ইনটু সাইন 4 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তো ম্যাক্সিমাম ভ্যালু, পাই এর মান 3.1416 বসায় ম্যাক্সিমাম বেগের ভ্যালুটা বের করতে পারবো, কত আসে? এই মানগুলো বসাবা, টি এর মান এখানে বসাবা, ভি ম্যাক্স বের করতে পারবা, টি এর মান বসালাম। আর যে এখান থেকে আমি এ বের করলাম, বিস্তার ব্যাপারটা বুঝতেছো? বিস্তার ব্যাপারটা যে এখান থেকে তুমি ববটাকে বামে সরাইছো, কতটা বামে সরালা, দ্যাট ইজ হচ্ছে বিস্তার। লালটুকু হচ্ছে আমার এ, এই লালটুকু হচ্ছে আমার এ বা বিস্তার, বড় হাতের এ, ঠিক আছে? কতটা বামে সরালা, কতটা বামে, দ্যাট ইজ হচ্ছে বিস্তার, কতটা স্ট্রেট লাইন বরাবর, এই হচ্ছে কথা। কত আসে মানটা? 0.218। তাহলে 0. লিয়ানা, থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা লিয়ানা? তাহলে এত মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে এই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি, ওকে। তাহলে এই হচ্ছে আমার ম্যাক্সিমাম বেগ বা ম্যাক্সিমাম ভেলোসিটি। এই যে ম্যাক্সিমাম ভেলোসিটির মানটা বের হয়েছে, এই ম্যাক্সিমাম ভেলোসিটি দিয়ে আমার কাজটা কি, কাজ আছে। তাহলে এখান থেকে একটু লেখা রাখি কোণে, তাহলে ভি ইকুয়াল টু আসছে 0.218 এত মিটার পার সেকেন্ড আসছে। আচ্ছা, তো এবার আমাদের কি বলতেছে জানো? এবার আমাদের বলতেছে যে মুসলাম আমরা, এবার আমাদের বলতেছে যে এর নিচে একটা মাটি আছে বা ভূমি আছে, এর নিচে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর জন্য করে দেওয়া। এর নিচে একটা মাটি আছে, দিস ইজ মাটি, এটা হচ্ছে মাটি, দেখো মাটি আছে। তাহলে এর নিচে হচ্ছে সারফেস বা মাটি আছে, এই যে মাটি আছে, এই মাটির উপর ঝুড়ি রাখা, এই হচ্ছে ঝুড়ি, এই হচ্ছে ঝুড়ি, ওকে। মাটির উপর ঝুড়ি রাখা, এই ঝুড়ির উচ্চতা আমার দেওয়া আছে, ঝুড়ির উচ্চতা দেওয়া আছে, ঝুড়ির উচ্চতা এখানে লেখা নেই মনে হয় কোনো জায়গায়। ঝুড়ির উচ্চতার মানটা কোশ্চেনে দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। এই ঝুড়ির উচ্চতা বা হাইট আমার দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, দিস ইজ ঝুড়ির উচ্চতা। আচ্ছা, এবার আমাকে বলতেছে, খেয়াল করো, এই যে মাটি থেকে ববের উচ্চতা আমার দেওয়া আছে 1 মিটার। দেখো একটু মন দিয়ে,
মাটি থেকে আমি কোন কালিতে লিখবো আমি জানি না, এই সবুজ কালি। মাটি থেকে ববের কেন্দ্রের দূরত্ব আমার দেওয়া আছে 1 মিটার। তাহলে মাটি থেকে ববের কেন্দ্রের যে দূরত্ব উচ্চতা, সেই উচ্চতা h, এটা আমার দেওয়া হচ্ছে 1 মিটার। ঠিক আছে, মাটি থেকে ববের সেন্টার পর্যন্ত যে উচ্চতা, দ্যাট ইজ আমার 1 মিটার। আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার এখান থেকে যদি দড়িটা ছিঁড়ে যায়, এই যে সাম্য অতিক্রম করার সময়, দিস ইজ সাম্য, এটাকে আমরা বলতেছি সাম্য, এই পয়েন্টটাকে আমরা সাম্য বলতেছি। তাহলে সাম্য অতিক্রম করার সময় যদি দড়ি ছিঁড়ে যায়, তাহলে এই ববটা কিন্তু চুইং করে ঝুড়ির মধ্যে পড়ার একটা সম্ভাবনা থাকতে পারে, যদি আমাদের এখানে খেয়াল করবা, আমি ধরলাম যে ভিম্যাক্স বেগে সে যাচ্ছে, ভিম্যাক্স আনুভূমিক বেগে নিক্ষেপ করা হয়েছে, ভিম্যাক্স। তাহলে খেয়াল করে যে সাম্যটা মুছে দিচ্ছি, এই পয়েন্টটা সাম্য। তাহলে সাম্যের সাপেক্ষে হচ্ছে এই যে ভিম্যাক্স বেগে বা ভি বেগে, ম্যাক্সিমাম বেগে আমি ভি লিখলাম, ভিম্যাক্স না লিখে ভি লিখলাম, একই কথা। সাম্যতে বেগের ভ্যালু ম্যাক্সিমামই হয়, সবাই জানি আমরা, সাম্যতে বেগের ভ্যালু ম্যাক্সিমাম হয়, ভিম্যাক্স বা ভি লিখতে পারো, সমস্যা নেই। তাহলে ভি বেগে, ভি স্পর্শক বেগে নিক্ষেপ করা হয়েছে, যার ফলে সেটা এই ববটা চুইং করে ঝুড়িতে পড়তে পারে। দেখি ঝুড়িতে পড়ে কিনা, এই ঝুড়িতে পড়ে কিনা, এটা হচ্ছে আমার ফ্যাক্ট। ওকে, যেখানে ঝুড়িটার আনুভূমিক দূরত্ব 2 মিটার, মানে এখান থেকে এইটুকু আমার দেওয়া আছে কোশ্চেন, এখান থেকে এইটুকু হচ্ছে ঝুড়ির আনুভূমিক দূরত্ব, দ্যাট ইজ হচ্ছে আমার কত মিটার বলো তো? এটা হচ্ছে আমার 2 মিটার। এই হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা, এখন খেয়াল করবা, এখন আমরা দেখতে চাই যে এটাকে একটা প্রাস হয়ে গেছে না, এখানে প্রাস হয়ে গেছে, কোন জায়গায় পড়তে চাই খেয়াল করো তো, কোন জায়গায় পড়তে চাই। এটাকে আমি 1 মিটার, আচ্ছা 1 মিটার আছে, এখান থেকে এটুকু আমার 1 মিটার ধরা আছে, সমস্যা নেই। তো মোটামুটি এই যে এইখানে পড়তে চাই, ঝুড়ির মধ্যে যদি কোনো বস্তু পড়ে, তাহলে আচ্ছা এটা মানে 15 সেন্টিমিটার দেওয়া না, 15 সেন্টিমিটার, এটা মনে হয় 15 সেন্টিমিটার দেওয়া, তাই না? আচ্ছা, এটা 15 সেন্টিমিটার দেওয়া ছিল, ভুল করে 1.5 লিখছি। কোশ্চেনের মধ্যে ঝুড়ির উচ্চতা আমার 15 সেন্টিমিটার দেওয়া ছিল, এক্স্যাক্টলি 15 সেন্টিমিটার ঝুড়ির উচ্চতা, আর এটা আমার 1 মিটার দেওয়া ছিল। মাটি থেকে ববের উচ্চতায়, যে ববের সাম্য অবস্থায় যে ববটা আছে, সাম্য অবস্থায় বব থেকে মাটির উচ্চতা দেওয়া আছে 1 মিটার। আচ্ছা, তো এবার কথা হচ্ছে যে এখান থেকে যদি এখানে পড়ে, আমি একটা লাইন টানি, আনুভূমিক বরাবর একটা লাইন টানি, এই দেখো আনুভূমিক ভাবে আমি একটা লাইন টানলাম, এইটুকু খেয়াল করবা, এইটুকু ব্যাপারটা কিন্তু একটা প্রাসের কনসেপ্ট হয়ে গেছে, প্রাসের কনসেপ্ট শিখাই দিই, কারণ যেহেতু এটা এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, শিখাই দিই। এইটুকু কিন্তু একটা প্রাস হয়ে গেছে, বুঝছো? এইটুকু এখান থেকে দেখো, আমি এইটুকুটা দাগ দিলাম, দাগ, এই যে যদি এই জায়গায় পড়ে, এই জায়গায়, তাহলে আমি দেখো এইটুকু কিন্তু একটা প্রাসের ঘটনা হয়ে গেছে, প্রাস, যেখান থেকে ডটেড লাইন বরাবর সে হচ্ছে পড়তেছে, এই পথে সে ঝুড়িতে পড়তেছে, আর এখানে পড়তেছে বলে আমি এখান থেকে লাইন টানলাম, যেখানে এই প্রাসের যে উচ্চতা, প্রাসের উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম। তো বলো তো এই এইচটা কত? এই এইচটা কিন্তু হচ্ছে 15 সেন্টিমিটার, মানে কত মিটার জানো? 15 সেন্টিমিটার মানে হচ্ছে 0.15 মিটার। 15 সেন্টিমিটার মানে এইটুকু আসলে 0.15 মিটার, বুঝছো? এইটুকু। তাহলে খেয়াল করবা এইচ কতটুকু, এইচ, তাহলে এইচ হবে আমার পুরোটা 1 মিটার, পুরো সবুজটুকু 1 মিটার। তাহলে 1 থেকে 0.15 বাদ দিবা, তাহলে 1 থেকে 0.15 বাদ দিলে আমার থাকবে হচ্ছে 0.85 মিটার। তাহলে এইচ হচ্ছে আমার 0.85 মিটার। এই প্লাসের জন্য আমি ধরলাম এখান থেকে এখানে পড়তে সময় লাগে টি, তো এই টি সময়টা আমি বের করতে পারবো। ফর্মুলা হচ্ছে h ইকুয়াল টু, এই প্লাসের জন্য ফর্মুলা h ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। খেয়াল করবা, h ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার হচ্ছে ফর্মুলা, বুঝছো? এই প্লাসের জন্য, আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্লাসের জন্য উচ্চতার ফর্মুলা h হাফ জিটি স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা 2h ইকুয়াল টু জিটি স্কয়ার, তাহলে আমরা টাইমটা বের করতে পারবো, টাইম। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে হচ্ছে যে t ইজ ইকুয়াল টু √2s/g, √2s/g। তাহলে এখান থেকে টাইম কত আসে দেখো তো, টাইম। তাহলে এখান থেকে মানগুলো বসাবা, h এর জায়গায় 0.85 বসাবা, g এর জায়গায় 9.8 বসাবা, দেখবা এই মানটা আসবে 0.416 সেকেন্ড। ঠিক আছে, এর মানে কি? এর মানে এখান থেকে এখানে পড়তে সময় লাগে 0.416 সেকেন্ড, এখান থেকে এখানে পড়তে সময় লাগে 0.416 সেকেন্ড, টাইমটা 0.416 সেকেন্ড। এখন দেখতে চাই যে এই টাইমে সে কতটা আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এই টাইমে এই প্লাসটা কতটুকু x অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে, আনুভূমিক বরাবর দূরত্ব। এই x অক্ষ বরাবর দূরত্ব যদি আমার 2 মিটারের সমান হয়, তাহলে আমি বলবো যে হ্যাঁ এই ঝুড়ির মধ্যে পড়ছে। তাহলে এখন আমি x বের করতে চাই, তাহলে এই প্লাসের জন্য আনুভূমিক দূরত্ব বা x এর ফর্মুলা হচ্ছে x ইকুয়াল টু vt। লেখো v এর মান, লেখো v এর মান তো আমরা জানি 0.0218, আর t এর মান তো আমি বের করছি এখান থেকে ঝুড়িতে পড়তে, এখান থেকে ঝুড়িতে পড়তে প্রয়োজনীয় সময় আসলে 0.416। দেখবা এই x এর মানটা আসবে তোমার, x এর মানটা আসবে 0.09 মিটার, এমন কিছু আসবে, 0.09 মিটার এমন কিছু আসবে। তাহলে খেয়াল করো তো, এই x এর মানটা কি আমার ঝুড়ির আনুভূমিক দূরত্ব, মানে যে বব যেখানে আছে, বব থেকে ঝুড়ির আনুভূমিক দূরত্ব 2 মিটারের সমান হয়েছে না? যেহেতু 2 মিটারের সমান হয় নাই, অনেক ছোট, 2 মিটারের সমান হয় নাই, 2 মিটারের চেয়ে ছোট, তাই আমি বলবো যে ঝুড়িতে পড়বে না। তো ভয়ঙ্কর ম্যাথের সমাপ্তি ঘটলো। ঠিক আছে, কম্পাঙ্ক তো নরমালি হচ্ছে আমরা জানি হচ্ছে পর্যায়কাল বা স্প্রিং এর আবর্তনকাল, পর্যায়কাল, জুম। তাহলে পর্যায়কাল টি এর ফর্মুলা হচ্ছে তোমার কি বলতো, টি এর ফর্মুলা হচ্ছে 2 পাই √m/k।
তাহলে 2 পাই √ কি বলতো m/k, এটা হচ্ছে আমার ফর্মুলা স্প্রিং এর পর্যায়কাল বের করার ফর্মুলা। এখানে ভরের মান জানো, কে এর মান জানো, পর্যায়কাল বের করে ফেলবা। পর্যায়কাল তাহলে স্প্রিং এর পর্যায়কাল t = 2 পাই, 2 × পাই কিন্তু এখানে 180 ডিগ্রি বসানো কেউ বোকার মতন, 3.1416 √ m/k। তাহলে m কত, বস্তুর ভর 1.58, তাহলে 1.58 ভাগ কত বলতো, ভাগ হচ্ছে k, এখানে k এর ভ্যালু কত 1000, 1000। তাহলে এখান থেকে তুমি পর্যায়কাল t বের করতে পারবা, কারণ পর্যায়কাল t বের করে তোমার জন্য আসলে f বের করাটা ইজিয়ার হবে। তাহলে এখান থেকে t আসবে হচ্ছে 0 পয়েন্ট, পর্যায়কাল খুব ইম্পর্টেন্ট কথা, 0.5 সেকেন্ড, দিস ইজ পর্যায়কাল, খুব ইম্পর্টেন্ট কথা, 0.25 সেকেন্ড। তো এখান থেকে তুমি কম্পাঙ্ক f বের করতে পারবা, কারণ তুমি জানো যে f হচ্ছে তোমার পর্যায়কালের উল্টা, তাহলে 1/t, তাহলে f হচ্ছে তোমার পর্যায়কালের উল্টা, তাহলে এখান থেকে তুমি ইজিলি কম্পাঙ্কের ভ্যালুটা বের করতে পারবা 1/পর্যায়কাল, তাহলে 1/পর্যায়কাল করলে 4 হার্জ আসবে এক্স্যাক্টলি, যশোর বোর্ড 2019। তাহলে এখানে তোমার 4 হার্জ আসবে, 4 হার্জ কম্পাঙ্ক বা পার সেকেন্ড কম্পাঙ্ক। পারা গেল, প্রথম অঙ্ক পারতে গেলে অনেক মেধাবী হওয়া লাগলো না, নর্মালি আমরা পারলাম। আচ্ছা, আর প্রশ্নগুলো মুছে ফেলি, প্রশ্নগুলো মুছে ফেলি, ঠিক আছে, কারণ 2 নম্বর প্রশ্নে বলছে বেগার সময় গ্রাফ আঁকতে, 3 নম্বর প্রশ্নে বলছে তওয়ানার সময় গ্রাফ আঁকতে, প্রশ্নগুলো মুছে ফেলি। তো এবার আমরা মেইনলি পরের ম্যাথটা করার জন্যই হচ্ছে আমাদের যাবতীয় কথাবার্তাগুলো, তো মুছলাম আমরা। আচ্ছা, তো এখন আমরা একটু 2 নম্বর অঙ্কে যাই, 2 নম্বর অঙ্কে। তো আমরা 2 নম্বর অঙ্কে যাই, দেখো একটু মন দিয়ে, 2 নম্বর অঙ্কে। তো আমরা যদি কোন একটা স্প্রিংকে টানি, টেনে যদি ছাড়ি, তাহলে সে কিন্তু বামে ডানে মোশন করবে, মানে সিম্পল হারমোনিক মোশন সে করবে। তো যেই বস্তু কণা সিম্পল হারমোনিক মোশন করে তার স্বরণের সমীকরণ, সিম্পল হারমোনিক মোশন এর স্বরণের সমীকরণ বা অবস্থানের সমীকরণ, স্বরণের সমীকরণ কত বলতো? এটা আবার বলো না যে ভাই ভুলে গেছি, এটা আবার বলো না, তাহলে আর কি বলবো, তাহলে পড়াশোনা করার বাদ দিয়ে দাও। সিম্পল হারমোনিক মোশনের স্বরণের সমীকরণ হচ্ছে x = a sin ωt + del, a sin ωt + del হচ্ছে আমার বেসিক ল, রাইট? আচ্ছা, তো এবার দেখবা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটাকে ডেল মানে আদি দশা, আদি দশা আমি জানি না, তো আদি দশার ভ্যালুটা আমি বের করতে চাই। আদি দশা মানে কি, t = 0 সময়ে, খেয়াল করে দেখো, t = 0 সময়ে আমার আসলে তোমার অ্যাঙ্গেলটা, ওকে। তাহলে আমি এখন আদি দশা বা ডেল এর ভ্যালুটা একটু বের করতে চাই, আদি দশা, ওকে। দশা নিয়ে আমি এটা আলোচনা করব, বিশদ আলোচনা করব, ঠিক আছে, এটা নিয়ে পরে আমার ইচ্ছা আছে, ঠিক আছে। দশা নিয়ে আপাতত না আলোচনা ছাড়াই আসলে জীবনে চলা যায়। তাহলে আদি দশাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি, ডেল। তাহলে এই যে ডেল, এই ডেলটা আমরা এখন বের করতে চাই, ডেলের ভ্যালুটা আমরা এখন বের করতে চাই, তাহলে বের করি আমরা ডেলের ভ্যালুটা। আদি দশা মানে কি, t = 0 সময় অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট অফ অল t = 0 বোঝা লাগবে। আচ্ছা, দেখো কি লেখা আছে প্রশ্নের মধ্যে, তাহলে প্রশ্নের মধ্যে আমার লেখা আছে যে আমরা এই ব্লকটাকে 4 সেন্টিমিটার টেনে ধরলাম, তারপরে ছাড়লাম। দেখো, তাহলে আমরা এই ব্লকটাকে টেনে ধরলাম, দেখো একটু মুছলাম এটা, তাহলে ওই প্রসারিত অবস্থাটা একটু আঁকি, খেয়াল করবা, এইভাবে করে আমরা টেনে ধরলাম। এই যে আমাদের হচ্ছে ব্লকটা, খেয়াল করতেছো, এই হচ্ছে আমাদের ব্লকটা। তাহলে এই ব্লকটাকে আমি কি করলাম, এই যে এটাকে সাম্য বলতেছি, সাম্য, এই লেভেলটাকে বলা হয় সাম্য। তাহলে সাম্যের সাপেক্ষে, সাম্য থেকে আমরা টান দিলাম ডান দিকে, সাম্য থেকে, তাহলে সাম্যের সাপেক্ষে ডান দিকে আমরা টেনে ধরলাম, ডান দিকে টানলাম। তাহলে সাম্যের সাপেক্ষে ডান দিকে কতটুকু টেনে ধরছি, 4 সেন্টিমিটার। এটা কি আমার বিস্তার, এর মান না বলতো, এর মান না, কারণ সাম্যের সাপেক্ষে তুমি যতটুকু টেনে ধরো, সাম্যের সাপেক্ষে যতটা টেনে ধরা হয় সেটা আমার কি বলতো, সেটা আমার বিস্তার। তাহলে সাম্যের সাপেক্ষে তুমি যতটা টান দিলা তা হচ্ছে আমার কি বলতো, বিস্তার, দ্যাট ইজ 4 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, তো এখন সামনের সাপেক্ষে তুমি টান দিলা, টেনে লম্বা করলা, যতটা টেনে লম্বা করলা দ্যাট ইজ 4 সেন্টিমিটার। আচ্ছা দেখো, তাহলে সামনের সাপেক্ষে যতটা টেনে লম্বা করলা দ্যাট ইজ আমার বিস্তার। আচ্ছা, তো বলছে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, লেখা আছে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, লেখা আছে প্রসারিত করে। তাহলে 4 সেন্টিমিটার প্রসারিত করলাম, ছাড়লাম, কোন জায়গা থেকে ছাড়লাম বলতো, কোন জায়গা থেকে? এখান থেকে আমি ছেড়ে দিলাম না, এই জায়গা থেকে আমি ছেড়ে দিলাম না, ছেড়ে দিলাম। তো মনে রাখবা, যেই জায়গা থেকে ছেড়ে দিলাম, যেখান থেকে ছেড়ে দিলাম, সেটা কি আমরা বলি t = 0 সময়, বুঝছো? তো দেখো, এখান থেকে ছাড়লাম, এখান থেকে ছাড়া মানে সেখান থেকে আমি টাইম ক্যালকুলেট করা শুরু করলাম। তা ঠিক যেই জায়গা থেকে ছেড়ে দিলাম বলা থাকে, যেখান থেকে ছাড়লাম, ছেড়ে টাইম কাউন্ট করা শুরু করলাম, তাহলে ছেড়ে দেওয়ার মুহূর্তটা আসলে আমি বলি t = 0। তাহলে t = 0 তে বস্তু কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। তাহলে বস্তুর স্বরণ x কত বলতো, বিস্তার, মানে 4 সেন্টিমিটার, এবং পজিটিভ সেটা, বুঝছো? তাহলে খেয়াল করবা, t = 0, তাহলে বসায় দাও, খেয়াল করো, a মানে বিস্তারের মান, a বিস্তার, সাইন, তাহলে t = 0, ওমেগা * t এর জায়গায় 0 বসালাম, প্লাস ডেল লিখলাম। তো খেয়াল করবা,
টি ইকুয়াল টু জিরোতে, টি এর জায়গায় জিরো বসেছি, টি ইকুয়াল টু জিরোতে বস্তু কোন জায়গায় আছে? তুমি বলবা ভাইয়া যেখান থেকে ছেড়ে দিছো, এই যে ছেড়ে দিলাম, এখান থেকে ছাড়লাম, দ্যাট ইজ টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো সেই জায়গায় আছে। তাহলে এইটুকু সরণ কত? সরণ 4 সেন্টিমিটার না? দেখো ডান দিকে, ডান দিকটাকে আমরা প্লাস বলি, প্লাস। তাহলে আমরা সরণ এক্স এর জায়গায় বসাবো প্লাস 4 সেন্টিমিটার, তাহলে এক্স এর জায়গায় আমরা প্লাস 4 সেন্টিমিটার বসালাম, 4 সেন্টিমিটার বসালাম। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আমরা প্লাস 4 বসালাম ইকুয়াল টু, আর বিস্তারের মান তো 4, তাহলে বিস্তারের ভ্যালু হচ্ছে 4 সাইন ডেল। তাহলে এখান থেকে খেয়াল করবা 4 4 কাটা, তাহলে সাইন ডেল ইকুয়াল টু 1, তাহলে এখানে দেখবা 90 ডিগ্রি, বা ডেল ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বা 90 ডিগ্রি, এটাকে আমরা বলি হচ্ছে পাই বাই 2। তাহলে ডেল এর মান আমরা পেয়ে গেলাম পাই বাই 2। তাহলে ডেল মান হচ্ছে আদি দশা, এই আদি দশা আমরা পেয়ে গেলাম কত বলতো? পাই বাই 2। তাহলে এই মানটা এখানে বসাই দাও, এই মানটা এখানে বসালে তুমি কিন্তু সমীকরণটা পেয়ে যাবা। তাহলে তোমার সমীকরণটা দাঁড়াবে হচ্ছে x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস কি বলতো? ওমেগা টি প্লাস ডেল মানে হচ্ছে পাই বাই 2, ডেল মানে পাই বাই 2। ওকে, আচ্ছা তাহলে এটা কি ব্যাপারটা? 90 মাইনাস অ্যাঙ্গেল, সরি 90 প্লাস অ্যাঙ্গেল না, তো সাইন 90 প্লাস অ্যাঙ্গেল মানে সাইন ওই অ্যাঙ্গেল বা কজ ওই অ্যাঙ্গেলটাই। তাহলে খেয়াল করো x ইকুয়াল টু a, খেয়াল করবা সাইন 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল, তাহলে দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা। তাহলে সাইন 90 প্লাস থিটা মানে cos থিটা, তাহলে a cos থিটা, এখানে থিটা কত বলতো? ওমেগা টি। তাহলে এই হচ্ছে আমার সমীকরণ। তাহলে x ইকুয়াল টু a cos ওমেগা টি হচ্ছে আমার এটার সমীকরণ। তো লিখে নাও, বুঝতে পারছি কিনা বলো? a cos ওমেগা টি কিন্তু ব্যাপারটা আমরা বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, তো দেখো তো একটু তোমাকে এখান থেকে যদি আমি আঁকতে বলি, এখান থেকে যদি আমি সরণ বনাম, খেয়াল করবা সরণ বনাম সময় গ্রাফ আঁকতে বলি, x ভার্সেস t, পারবা আঁকতে? x ভার্সেস t পারবা কিভাবে? খেয়াল করবা, তো মনে করো y অক্ষে আমার সরণ দেওয়া x, একটু বেসিক থাকলে তুমি পারবা। তাহলে y অক্ষে আমার সরণ দেওয়া, মনে করো হচ্ছে x অক্ষে আমার সময় দেওয়া, মনে করো হচ্ছে t, y অক্ষে আমার সরণ x দেওয়া আর x অক্ষে আমার সময় t দেওয়া, এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে? তাহলে আমাকে একটু খেয়াল করবা, একটু বলবা। তাহলে দেখো x ভার্সেস t গ্রাফটা দেখতে কার মতন? কজের মতন। x ভার্সেস t গ্রাফটা দেখতে কার মতন? কজের মতন। কজের গ্রাফ শুরু হয় পিক পয়েন্ট থেকে, চূড়া থেকে পিক পয়েন্ট থেকে। তাহলে গ্রাফটা হবে জাস্ট লাইক দিস, এই রকম করে গ্রাফটা চলতে থাকবে, কারণ কজের গ্রাফ শুরু হয় কোনখান থেকে? চূড়া থেকে। তাহলে কজের গ্রাফ শুরু হয় কোনখান থেকে? একেবারে চূড়া থেকে। তাহলে চূড়া থেকে এভাবে গ্রাফটা পর্যায়ক্রমে চলতে থাকবে, পিরিয়ডিক ফাংশনের মতন গ্রাফটা চলতে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? কজের গ্রাফ, কজের গ্রাফ শুরু হয় পিক পয়েন্ট থেকে, দেখছো পিক পয়েন্ট, দেন হচ্ছে এভাবে করে চলতে থাকবে গ্রাফটা। যেখানে এই পিক পয়েন্টের ভ্যালু কত? পিক পয়েন্টের ভ্যালু তাও পারবা বের করতে ভাইয়া, এই পিক পয়েন্টের ভ্যালু কত তাও বের করতে পারবা। কজের যে সহগ সেটাই হচ্ছে আমার পিক পয়েন্টের ভ্যালু। এই পিক পয়েন্টের ভ্যালু হচ্ছে আমার কজের যে সহগ, দ্যাট ইজ এ। আচ্ছা ভাইয়া, এ আর ভ্যালুটা কত? এই যে এই নিচের পিক পয়েন্টের ভ্যালুটা কত তাও তুমি বের করতে পারবা, সেটা হচ্ছে মাইনাস এ। উপরটা যদি প্লাস এ হয় তাহলে নিচেরটা হবে কি বলতো? নিচেরটা মাইনাস এ হবে, নিচের পিক পয়েন্টের ভ্যালু মাইনাস এ হবে, আর এই উপরের পিক পয়েন্টের ভ্যালু কত হবে বলতো? প্লাস এ হবে। বোঝা গেল ব্যাপারটা? দেখো এই যে এক্স বনাম টি গ্রাফও তুমি এঁকে ফেললা, এক্স ভার্সেস টি গ্রাফও তুমি এঁকে ফেললা, খুব কঠিন লাগতেছে না? তাহলে এবার দেখো এটা হচ্ছে আমার ব্যাপার, x ইকুয়াল টু a cos ওমেগা t। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু a cos ওমেগা t কে তুমি ডিফারেন্সিয়েশন করবা, এখন এগুলো মুছে ফেলি, এখন এই জিনিসগুলো মুছে ফেলি, এই জিনিসের কাজ আমার শেষ। এখন আমরা x ইকুয়াল টু a cos ওমেগা t কে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি দেখি কি পাই ডিফারেন্সিয়েশন। বেগ পাবো না সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে? তাহলে দুই পক্ষে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি আমরা, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে বাম পক্ষে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে dx বাই dt, তাহলে dx বাই dt পাবো। আর ডান পক্ষে আমরা পাবো হচ্ছে ddt অফ is সামথিং, তাহলে ddt অফ, খেয়াল করবা, ddt অফ a cos ওমেগা t, তাহলে ddt অফ a cos ওমেগা t পাবো। যারা বুঝতেছো না চলে যাও অন্য মানে আবার আগে দিয়ে দেখো, আগের ক্লাস দেখো, তাহলে এগুলো বুঝবা না, ঠিক আছে? তো খেয়াল করবা, তাহলে dx বাই dt দেখলাম, x dx বাই dt লিখলাম আমরা, মানে উভয় পক্ষে ddt করলাম, উভয় পক্ষে বামে ডানে। তো dx বাই dt সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে বেগ বলে, তাহলে এই হচ্ছে আমার বেগ, দ্যাট ইজ v ইজ ইকুয়াল টু, এবার খেয়াল করো এখানে a cos ওমেগা t, a হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে বের করবো। তাহলে এই দেখো এটাকে আমরা বাইরে বের করলাম, এটাকে আমরা বামে বের করলাম, বের করা হয়ে গেল cos ওমেগা t। তাহলে cos কিছু একটাকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন কিছু একটা, তাহলে মাইনাসটা সামনে দিলাম, তাহলে মাইনাস সাইন যা আছে তা, মাইনাস সাইন যা আছে তা ওমেগা টি লিখলাম। বোঝা গেল? আচ্ছা, তারপর একটা ছোট্ট কাজ করতে হয়। ছোট্ট কাজটা হচ্ছে যে টি এর যে সহগ ওমেগা টি এর যে সহগ সেটা সামনে গুণ করতে হয়, শেষ। তাহলে v ইকুয়াল টু কি পাইলাম? মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি। এবার কি করবা? এটা দেখে এখন গ্রাফ আঁকবা, বেগ বনাম সময় গ্রাফ আঁকবা, বোর্ডে চাইছে যেটা, বেগ বনাম সময়। তাহলে y অক্ষে হচ্ছে আমরা বেগ আঁকবো, y অক্ষে আমরা বেগ, তাহলে খেয়াল করো y অক্ষে আমরা ভেলোসিটি বা বেগ আঁকবো, আর x অক্ষে আমরা টাইম বা t আঁকবো, ঠিক আছে? x অক্ষে, তাহলে x অক্ষে আমরা টাইম t বসালাম, y অক্ষে আমরা ভেলোসিটি v বসালাম। তাহলে খেয়াল করো তো v বনাম
টি গ্রাফটা দেখতে কার মতন, চেহারা কার মতন হবে, সাইনের মতন হবে। দেখো সাইনের মতন হবে, সাইন। তো সাইনের গ্রাফ কেমন জানো, দেখো এই পাশটা দেখাই। তো y ইকুয়াল টু সাইন এক্স, খেয়াল করবা y ইকুয়াল টু সাইন এক্স, এটার গ্রাফটা কেমন ছিল ভাই, 19 এ ছিল, জানতাম এটা। সাইনের গ্রাফ এই যে এটা মনে করো y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু সাইন এক্স, তাহলে y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফটা কেমন জানো, সাইনের গ্রাফ শুরু হয় মূল বিন্দু থেকে, তাহলে মূল বিন্দু থেকে এরকম করে চলতে থাকে, এভাবে করে তার খেলাটা চলতে থাকে মূল বিন্দু থেকে। দিস ইজ সাইনের গ্রাফ। এটা হচ্ছে প্লাস সাইন এক্স এর গ্রাফ। তাহলে মাইনাস সাইন এক্স এর গ্রাফ কেমন হবে জানো, সেটাও মূল বিন্দু থেকে শুরু হবে, বাট প্লাস সাইন এক্স গ্রাফটা উপরে গেছে, প্রথমে উপরে গেছে প্লাস, তারপর নিচে গেছে, তারপর উপরে গেছে, তারপর নিচে গেছে। বাট মাইনাস সাইন এক্সটা এভাবেই মূল বিন্দু থেকে শুরু হবে, বাট নিচ থেকে যাবে। যেহেতু মাইনাস সাইন, মাইনাস সাইন এক্স, তাহলে সেটা মূল বিন্দু থেকেই শুরু হবে, বাট মাইনাসের কারণে সেটা নিচ দিয়ে যাবে। তাহলে নিচ দিয়ে গেল, এই দেখো গ্রাফটা জাস্ট লাইক দিস, এইরকম করে কিছু একটা আমরা পাবো। ঠিক আছে, এইরকম করে কিছু একটা আমরা পাবো। ঠিক আছে, দেখো প্রথমে মাইনাসে গেছে, তারপরে প্লাসে গেছে, তারপরে মাইনাসে গেছে, তারপর আবার প্লাসে যাচ্ছে, বুঝছো? আর এখানে দেখো সাইন এক্স এর গ্রাফটা উপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস, বুঝছো? কঠিন অনেক বেশি। হ্যাঁ, এটা ফার্স্ট পেপারে দেখাইছিলাম, থিওরিতে দেখাইছিলাম, এটা ম্যাথে, এখন ম্যাথে দেখাচ্ছি। ওকে, তো এবার হ্যাঁ ম্যাথেও করেছিলাম, তো অনেক গ্রাফটা মনে করে নেই। আচ্ছা ওকে, তো এবার দেখো একটু মন দিয়ে, এটা আমার কি এখন লোয়ার পয়েন্ট না, জানতে চাও এই পয়েন্টের মান কত? হ্যাঁ ভাই জানতে চাই। তো এই পিক নিচের দিকে যে সূরাগুলা, এই সূরাগুলার মান কত ভাই জানতে চাই, তো জানাই দেন তো। নিচের দিকে সূরাগুলার ভ্যালুটা কত ভাই জানতে চাই, তো জানাই দেন তো, জানাই দেন। অস্থির লাগতেছে, জানাই দেন, পারবা? সাইনের যে সহগটা সেটাই হচ্ছে এর মান। তাহলে সাইনের সহগ কত বলো তো, মাইনাস এ ওমেগা না, মাইনাস এ ওমেগা। তাহলে নিচেরটা মানে এটা হচ্ছে যে এইগুলার ভ্যালু হচ্ছে মাইনাস এ ওমেগা, মাইনাস এ ওমেগা। তাহলে বলো তো, তাহলে বলো তো নিচের পিক পয়েন্ট যদি মাইনাস এ ওমেগা হয়, তাহলে উপরেও তো একটা পিক পয়েন্ট আছে। হ্যাঁ বলেন না, এই উপরের পিক পয়েন্টের ভ্যালুটা কত? খুব জানতে ইচ্ছা করতেছে। উপরের যে আঁকলেন আপনি ওয়েব শেপ, এই উপরের ওয়েব শেপের পিক পয়েন্টটা কত? নিচে যদি মাইনাস এ ওমেগা হয়, তাহলে উপরে কি হবে বলো তো, প্লাস এ ওমেগা হবে। তাহলে এই হচ্ছে আমাদের খেলা, বুঝছো? তাহলে খেলা কি হয়েছে, এই হচ্ছে উপরেরটা প্লাস এ ওমেগা। খুব কি কষ্ট হয়েছে? আচ্ছা তুমি বলতে পারো ভাইয়া এই বিন্দুগুলোর মানটা একটু বলেন তো, এই বিন্দুগুলোর মান কত হবে, খুব জানতে মন চাচ্ছে। এই বিন্দুগুলোর মান কত হবে, খুব জানতে মন চাচ্ছে। এটা তো জিরো, খুব জানতে মন চাচ্ছে যে এগুলোর মান কত হবে, এই বিন্দুগুলোর মান কত হবে, খুব জানতে মন চাচ্ছে। পারবা? দেখো তো, এটা একটা অর্ধ সাইকেল, এটা একটা পূর্ণ আর অর্ধ সাইকেল, এটা একটা অর্ধ একটা অর্ধ, দুইটা মিলে কি একটা পূর্ণ সাইকেল? অবশ্যই, ইয়েস ইয়েস স্যার, ইটস আ ফুল সাইকেল। দিস ইজ হাফ সাইকেল, দিস ইজ হাফ সাইকেল। দুইটা হাফ সাইকেল মিলে এইটুকুতে এটা কি আসবে, ফুল সাইকেল আসবে না? ফুল সাইকেল। তাহলে এখান থেকে এইটুকু একটা ফুল সাইকেল, একটা ফুল সাইকেলে যে সময় লাগে তাকে আমরা কি বলি, পর্যায়কাল বলি না? সেই পর্যায়কালের মান কিন্তু আমরা বের করছিলাম 0.25। তাহলে এখান থেকে এইটুকু কিন্তু আমার সময় 0.25 লাগবে। এক্স অক্ষে তো সময় আছে, সময়। তাহলে এই পয়েন্টের ভ্যালু কত, 0.25। তাহলে এই পয়েন্টের ভ্যালু কত, এর অর্ধেক, 0.25 এর অর্ধেক। তাহলে 0.25 এর অর্ধেক কত ভুলে গেছি, তুমি বলো। 0.25 এর অর্ধেক কি 0.125 নাকি? ইয়েস, এমন কিছু, 0.125। এইটুকু সময়ের ভ্যালু কত, 0.125 সেকেন্ড। এইটুকু সময় কত, 0.25 সেকেন্ড। বুঝা গেল ব্যাপারটা? বুঝা গেল? কারণ এটা পূর্ণ সাইকেল, এখান থেকে এটুকু পূর্ণ সাইকেল, পূর্ণ সাইকেল হচ্ছে পর্যায়কাল হয়। বুঝা গেছে? বুঝবে আয়া? ওকে, বুঝতে পারছি। এই হিন্দি কেন বললাম, বুঝতে পারছো অবশ্যই। তাহলে এবার আমরা হচ্ছে, এবার আমরা এখান থেকে ত্বরণ বের করব কিভাবে। আমরা আবারও জানি দুই পাশে যদি আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা ত্বরণ পাবো। তো একবার লিখলে বুঝবা ত্বরণ ইকুয়েশনটা কেমন হবে, একবার লিখলে বুঝবা, আমি জানি বুঝবা। ভি কে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, এ ইজ ইকুয়াল টু, তারপরে খেয়াল করো মাইনাস এ ওমেগা কিন্তু কনস্ট্যান্ট, বাইরে বের করছি মাইনাস এ ওমেগা। তাহলে মাইনাস এ ওমেগা কনস্ট্যান্ট, আগেই বাইরে বের করে রাখছি, তারপরে খেয়াল করবা সাইন সামথিং। তো সাইন সামথিং কে অন্তরীকরণ করলে হয় কস সামথিং, তাহলে কস সামথিং লিখলাম, কস ওমেগা টি লিখলাম। তারপরটা ছোট্ট কাজ করতে হয়, ছোট্ট কাজটা হচ্ছে টি এর যে সহগটা ওমাগো, এই ওমাগোকে সামনে গুণ করতে হয়। তাহলে ওমাগোকে সামনে গুণ করলে কি হবে, ওমেগা স্কয়ার। তাহলে এই দেখো আমি ত্বরণের ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে বক্স করো এটা, দিস ইজ ত্বরণের ইকুয়েশন। তাহলে এই দেখো আমি ত্বরণের ইকুয়েশন বক্স করে ফেললাম। এবার কি করব, এখান থেকে গ্রাফটা আঁকবো, আঁকো। তাহলে খেয়াল করো, দিস ইজ এক্স অক্ষ, ভালো করে রাখি, দিস ইজ এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ আঁকলাম আমরা, এক্স অক্ষ। আর দিস ইজ ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ আমরা আঁকলাম। এবার তো ভাই আপনার আঁকার দরকার নেই, আমি নিজেই আপনার থেকে ভালো আঁকতে পারবো। হ্যাঁ অবশ্যই পারবা, আমার থেকেও ভালো আঁকতে পারবা। তাহলে এই হচ্ছে আমার টাইম টি, এই হচ্ছে আমার এ, ত্বরণ এ। তাহলে কি হবে, এ বনাম ত্বরণ বনাম সময় কার মতন দেখতে, কজের মতন দেখতে, কিন্তু মাইনাস আছে সামনে। কজের গ্রাফটা শুরু হয় চূড়া থেকে, কিন্তু চূড়াটা ভাইয়া
কজের গ্রাফ তো জিরো থেকে শুরু হয় না, সূরা থেকে শুরু হয়। তাহলে এন দিয়েও শুরু হতে পারে, এন দিয়েও শুরু হতে পারে, আবার এন দিয়েও শুরু হতে পারে। আর কোন দিয়ে শুরু হবে? অবশ্যই নিচের চূড়া থেকে, কারণ মাইনাস আসে তাই। দেখো এই চূড়া থেকে শুরু করবা, জাস্ট লাইক দিস, এরকম করে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। ওই বোঝা গেছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? যেখানে নিচের চূড়ার ভ্যালু কত বুঝতে গেছে ভাই, মাইনাস এ ওমেগা স্কয়ার, মাইনাস এ ওমেগা স্কয়ার। উপরের চূড়ার ভ্যালু কত? উপরের চূড়ার ভ্যালু কত বলবা? প্লাস এ ওমেগা স্কয়ার। আচ্ছা খেয়াল করো তো, বেগের ম্যাক্সিমাম ভ্যালু কত? ওমেগা এ না? দেখো তো এটা কি বেগের ম্যাক্সিমাম ভ্যালু? দিস ইজ ম্যাক্সিমাম ভেলোসিটি, দ্যাট ইজ ওমেগা এ। মিললো গ্রাফ থেকে, মিললো। আবার খেয়াল করো, টনের ম্যাক্সিমাম ভ্যালু কত? এ ওমেগা স্কয়ার। মিললো, ম্যাক্সিমাম টন হচ্ছে এ ওমেগা স্কয়ার। দিলা তো ভাই, দিলা তো ভাই। এটা উল্টা পাল্টা করে কি সব করে দিলাম, ইচ্ছা করে করছি না। তো রাইফেলের বল ধ্রুবক দেওয়া আছে কে, লোড করা হলে সে এত সেন্টিমিটার সংকুচিত হয়, মানে এক্স দেওয়া আছে। তাহলে একটু আঁকি। তাহলে নর্মালি হচ্ছে বন্দুকটা আঁকি। ঠিক আছে, এই যে বন্দুক, এই যে বন্দুক, ঠিক আছে, পিস্তল। তো বন্দুকের মধ্যে আমার পাশে কিন্তু সবুজবাগ থানা, থানা শুনুন, আস্তে আস্তে কথা বলি। পিস্তলের মধ্যে হচ্ছে এরকম স্প্রিং থাকে, হ্যাঁ। এই স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, সেই কে এর ভ্যালু হচ্ছে 7.8 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার। ওকে, আস্তে আস্তে বলি। আচ্ছা, তো কে এর ভ্যালু হচ্ছে 7.8 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার। ওকে, তো এখন কি হয়, এই যে তোমার স্প্রিংটা, রাইফেলের মধ্যে স্প্রিং থাকে, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা নর্মালি স্প্রিংটার সংকুচিত অবস্থা থাকে, যেরকম সংকুচিত অবস্থা থাকে। ঠিক আছে, সাম্যর সাপেক্ষে, এটা মনে করো সাম্য। তাহলে সাম্যের সাপেক্ষে কতটুকু সংকুচিত অবস্থা থাকলো? মনে করো এক্স পরিমাণ সংকুচিত অবস্থা থাকলো, এবং সেই সংকোচনের পরিমাণ দেওয়া আছে 4.4 সেন্টিমিটার। তাহলে এক্স এর মান আমার দেওয়া আছে হচ্ছে 4.4 সেন্টিমিটার। 4.4 সেন্টিমিটার মানে কত মিটার? তাহলে 4.4 ইন্টু 10⁻2 মিটার হবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এত মিটার। তাহলে এবার কথা হচ্ছে যে আমাদের প্রথম বের করতে বলছে এর বেগ কত, নির্গমনের সময় এর বেগ কত। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা যখন সংকুচিত করব তখন এই স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। সেই বিভব শক্তি হচ্ছে আমার হাফ কে এক্স স্কয়ার, এক্স পরিমাণ সংকোচনের কারণে। তাহলে যখন আমরা রাইফেলের স্প্রিংটাকে সংকুচিত করলাম, সেই সংকোচনের কারণে হচ্ছে এর মধ্যে সংকোচনের কারণে এই স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়, দ্যাট ইজ হাফ কে এক্স স্কয়ার। দেন যখন আমরা ট্রিগারে চাপ দিই, ফটাস করে চাপ দিই, তখন এখান থেকে ফটাস করে গুলি বের হয়ে যায়, বা একটা বুলেট বের হয়ে যায়। এই যে বুলেট, এই বুলেটটা বা গুলি বের হয়ে যায়। সেই গুলির ভর হচ্ছে আমার স্মল এম, তো গুলির ভর হচ্ছে আমার 10 গ্রাম। তো 10 গ্রাম মানে 10 ইন্টু 10⁻³ কেজি আর কি, বুঝছো? মানে যখন হচ্ছে এরকম করে ট্রিগার চাপ দেওয়া হয়, তখন ফটাস করে হচ্ছে রাইফেলের তোমার হচ্ছে গুলি বের হয়ে যায়, গুলি রাইফেল থেকে গুলি, মানে গুলি বের হয়ে যায় মানে হচ্ছে একটা গতি শক্তি পায়, গুলি ভি বেগে বের হয়, দ্যাট ইজ হাফ এম ভি স্কয়ার। তাহলে গুলির বেগ হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে খেয়াল করবা, এখন কি আর, এখন কিন্তু স্প্রিং ন্যাচারাল লেন্থে চলে গেছে, মানে স্প্রিং বিভব শক্তিটা দিয়ে দিছে গতি শক্তি আকারে। তাহলে এই যখন স্প্রিংটা সংকুচিত ছিল, যখন এখান থেকে গুলি বের হয়নি, তখন স্প্রিং এর বিভব শক্তি ছিল হাফ কে এক্স স্কয়ার। সেই বিভব শক্তিটা দান করে দিছে কাকে? সেই বিভব শক্তিটা এই বুলেটের গতি শক্তি হিসেবে দান করে দিছে, গতি শক্তি এই বুলেটের গতি শক্তি হিসেবে দান করে দিছে, যার ফলে এই বুলেটটা হচ্ছে ভি বেগে মুভ করা শুরু করলো, ভি বেগে এই বুলেটটা। তাহলে অতএব এই যে তার কাছে হাফ কে এক্স স্কয়ার শক্তি ছিল স্প্রিংটার মধ্যে, সেই শক্তির কারণে হচ্ছে বুলেটটা হাফ এম ভি স্কয়ার হচ্ছে গতি শক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে এখান থেকে ভি বের করবা, হাফ হাফ কাটা, তাহলে হাফ কাটা, তাহলে হাফ কাটা হলে থাকবে হচ্ছে কে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার। তাহলে এখান থেকে তুমি হচ্ছে ভি বের করবা, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কে এক্স স্কয়ার ডিভাইড বাই কি বলতো, ডিভাইড বাই এম। এখান থেকে হচ্ছে আমার ভি ইকুয়াল টু রুট ওভার কে এক্স স্কয়ার, রুট ওভার কে এক্স স্কয়ার বাই কি বলতো, বাই হচ্ছে এম। সব মান তুমি জানো, এখান থেকে বেগ বের করতে পারবা। ভি ইকুয়াল টু রুট ওভার কে এক্স স্কয়ার, কে মানে স্প্রিং ধ্রুবক, মান বসাবা। এই পার মানে ভি এর মানটা বলো কত আসে, কে এর মান জানো, দিস ইজ কে, এক্স এর মান জানো, দিস ইজ এক্স, আর বুলেটের ভর হচ্ছে আমার 10 গ্রাম। 10 গ্রাম মানে হচ্ছে এম ইকুয়াল টু 10 গ্রাম, 10 গ্রাম মানে হচ্ছে 10 ইন্টু 10⁻³ কেজি, যা আসবে দিস ইজ দ্য অ্যান্সার। তোরা থ্যাংক ইউ। 3885.97 এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার বেগের ভ্যালু, বুঝছো? আর এই সেকেন্ড ম্যাথটা হচ্ছে HW, সেকেন্ড ম্যাথটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা না পারলে অবশ্যই করাই দিব না, খুবই সহজ। গুলির বেগ ডাবল করবা, ভি কে দ্বিগুণ করবা। ওই গুলির বেগ ডাবল করতে গেলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানে কি জানো? এই এক্স এর মান চেঞ্জ করতে হবে, এক্স এর মান মানে স্প্রিংটাকে আরো বেশি পরিমাণ সংকুচিত করতে হবে, আরো বেশি পরিমাণ। নতুন এক্স বের করতে হবে, এক্স প্রাইম, নতুন এক্স প্রাইম বের করতে হবে। এই নতুন এক্স প্রাইমের জন্য ভি কত হবে, ডাবল ভি কত হবে, ডাবল ভি মানে বিদ্যুৎ দাবা আছে, ওই ডাবল ভির জন্য মানে একে দ্বিগুণ করবে, ডাবল ভির জন্য তোমার এই নতুন এক্স কেমন হবে এটা তুমি বের করতে পারবে। তো কি ব্যবস্থা করে নেবে মানে হচ্ছে স্প্রিংটাকে আরো বেশি পরিমাণ সংকুচিত করতে হবে, এক্স এর ভ্যালু আরো বেশি করতে হবে, এটা তুমি পারবা। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।